বিদেশি হত্যায় ফের আইএস সংশ্লিষ্টতার দাবি সাইট ইন্টেলিজেন্সের। নাকচ করে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, বিএনপি নেতা কাইয়ুম সহ জড়িত কয়েকজন। আবারও বলছি, আইএস এর কোনো সাংগঠনিক কাঠামো বাংলাদেশের নেই। যার নামটি, তাকেও আমরা সন্দেহ করছি, তাকেও আমরা অন্যতম সন্দেহভাজনদের একজন মনে করছি। লাভজনক প্রতিষ্ঠান হওয়ায় সাইট ইন্টেলিজেন্সের দেশি বিদেশি স্বার্থের যোগসূত্র থাকতে পারে, নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান বিসের পর্যবেক্ষণ। তাদের অবজেক্টিভ উদ্দেশ্যগুলো বেসিক্যালি আমাদের দেশের ভিতরেই লিমিটেড, সীমাবদ্ধ। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আইএসের সাথে সম্পর্কটা কতখানি যৌক্তিক, এটা আমাদের আসলে ভাবার বিষয় আছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মন্ত্রিসভা কমিটির বৈঠকে সাম্প্রতিক হত্যাকাণ্ড ও নাশকতা নিয়ে আলোচনা। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ে সঙ্গে আছি আমি সৌমিত্র শুভ্র এবং আমি ইশরাত জাহান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দেশে শান্তি নষ্ট করতে বিএনপি জামায়াত বিদেশি হত্যা, বোমা হামলার মতো ঘটনা ঘটাচ্ছে, মন্তব্য প্রধানমন্ত্রীর। নাশকতা রুখতে দেশবাসীর প্রতি আহ্বান। বিদেশি হত্যার সঙ্গে বিএনপি নেতাদের জড়িয়ে প্রকৃত অপরাধীদের আড়ালের চেষ্টা করছে সরকার, অভিযোগ বিএনপির। কারো ব্যক্তিগত অপরাধের দায় না নেয়ার ঘোষণা। নতুন বছরের প্রথম দিনই প্রায় 4.5 কোটি শিক্ষার্থীর হাতে 33 কোটির বেশি বই তুলে দেওয়া হবে, জানালেন শিক্ষামন্ত্রী। ছাপার কাজ শেষ পর্যায়ে। সুন্দরবনের পশুর নদীতে ডুবে যাওয়া কয়লা বোঝাই কার্গো জাহাজের উদ্ধার কাজ শুরু হয়নি এখনো, বন বিভাগের মামলা দায়ের। এবং রাজধানীর মতিঝিলের রেস্টুরেন্টের মালিকের বিরুদ্ধে কর্মচারীকে পিটিয়ে ও গুলি করে হত্যার অভিযোগ, ছিনতাইকারী বলে চালানোর চেষ্টা। ইতালীয় নাগরিক তাভেলা সিজার হত্যাকাণ্ডের নির্দেশদাতা ও কথিত বড়বাহী হিসেবে বিএনপি নেতা ও সাবেক কমিশনার আব্দুল কাইয়ুমই প্রধান সন্দেহভাজন বলে আবারও মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এদিকে বিদেশি হত্যা ও হোসেনি দালানে বোমা হামলার দায় স্বীকার করে আইএসের 3টি বিবৃতিকে বস্তুনিষ্ঠ বলে দাবি করেছে সাইট ইন্টেলিজেন্স গ্রুপ। বিতর্ক না ছড়িয়ে বাংলাদেশ সরকারকে প্রকৃত শত্রুর পেছনে ছোটারও পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। তবে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন, আইএসের বিবৃতির বিষয়ে কোনো নির্ভরযোগ্য প্রমাণ পায়নি বাংলাদেশের গোয়েন্দারা। বিস্তারিত ওমর ফারুকের রিপোর্টে। সোমবার তাভেলা সিজার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে 4 জনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তারা আরও জানায়, এক কথিত বড় ভাইয়ের নির্দেশে সরকারকে বেকায়দায় ফেলতে এই হত্যাকাণ্ড ঘটানো হয়। তবে গোয়েন্দা পুলিশ সেই বড় ভাইয়ের পরিচয় প্রকাশ না করলেও স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন, বিএনপি নেতা ও সাবেক কমিশনার আব্দুল কাইয়ুমই এই ঘটনার নেপথ্যের প্রধান সন্দেহভাজন। যার নামটি, তাকেও আমরা সন্দেহ করছি, তাকেও আমরা অন্যতম সন্দেহভাজনদের একজন মনে করছি। যা তথ্য আমার কাছে আসছে, সেটা এখন সে দেশের থেকে পালিয়ে গিয়েছে আমার মন, আমি যা শুনেছি আর কি। এদিকে বাড্ডা লিংক রোডে অবস্থিত কমিশনার কাইয়ুমের বাড়িতে গিয়ে তাকে বা তার পরিবারের কাউকে পাওয়া যায়নি। বাড়ির কর্মচারীরা জানান, গত 2 বছর ধরেই তিনি এলাকায় নেই, তবে তিনি কোথায় তাও তারা জানাতে পারেননি। এদিকে এলাকাবাসী জানিয়েছে, কাইয়ুম কমিশনার সপরিবারে মালয়েশিয়া থাকেন বলেই তারা জানেন। 2 বছর ধরে নেই। কোথায় থাকেন তা বলতে পারলাম না। একবার শুনছিলাম যে মালয়েশিয়া তো এখানে বেশিরভাগ সময় দেয়। অন্যদিকে কাইয়ুম কমিশনারের বড় ভাই আব্দুল মতিনকে গত 20 আগস্ট সন্ধ্যায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী পরিচয়ে ধরে নিয়ে গেছে বলে জানিয়েছে এলাকাবাসী। বাসায় থাকলেও তার স্ত্রী গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি হননি। মতিন সাহেব ভদ্রলোকের সাথে আমার দোকান ক্রস এদিকে আসতে দিল, আস্তে আস্তে ইজিলি ভাবে আসতে দিল। এমন অবস্থায় উনি আমার দোকানটা ক্রস করে সামনে গাড়িটা আমার মায়ের আমার দোকান সামনে দোকানে ছিল, উনি ওইখানে গেছে। যার পরে উনি ভদ্রলোক ওনাকে বলছিল যে গাড়িতে উঠেন। উনি মনে হয় উঠতে কিছুটা আপত্তি করছিল, 1 মিনিটের ভিতরে 32 সেকেন্ড ভিতরে উনি বলে উঠে ফেলছে। 2 বিদেশি হত্যা ও হোসেনি দালানে হামলা নিয়ে আইএসের দায় স্বীকার করে বিবৃতির বিষয়ে বাংলাদেশ সরকার প্রকৃত সত্য স্বীকার করতে চাইছে না বলে দাবি করেছে ইন্টারনেটে জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স গ্রুপ। তারা আরও বলেছে, সংস্থাটিকে বিতর্কিত না করে বাংলাদেশের উচিত প্রকৃত শত্রুর পিছনে ছোটা। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য জানতে চাওয়া হলে তিনি বলেন, আইএসের সম্পৃক্ততার কোনো নির্ভরযোগ্য প্রমাণ এখনো মেলেনি। আমাদের গোয়েন্দারা নিশ্চিত
যে আমাদের যে আইএসের যে ওয়েবসাইট, আইএসের যেটা মুখপাত্র, সেখান থেকে কিন্তু এগুলো হচ্ছে না। এগুলো অন্য কোনোখান থেকে হচ্ছে। আমি সেটাই যা বারবার বলছি যে এর পিছনে দেশীয় এবং আন্তর্জাতিক সব ধরনের ষড়যন্ত্র, বাংলাদেশকে একটা অস্থিতিশীল রাষ্ট্র করার জন্য এই সমস্ত প্রচেষ্টা। স্বরাষ্ট্রমন্ত্রী আরো জানান, শিগগিরই হোসনি দালানের হামলাকারীদেরও ধরতে সক্ষম হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। দুই বিদেশি নাগরিক হত্যাকাণ্ড কিংবা হোসেনি দালানে বোমা হামলার সঙ্গে আইএস জড়িত, সাইট ইন্টেলিজেন্সের এমন বার্তার সঙ্গে বিদেশি কোনো রাষ্ট্র বা গোষ্ঠীর স্বার্থ জড়িত থাকতে পারে এমন মত দিয়ে নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজ বলছে, তাদের হয়ে অন্য কোনো পক্ষের দায় স্বীকার আইএস কিংবা আল কায়েদার বৈশিষ্ট্যের সঙ্গে যায় না। আর অপরাধ বিজ্ঞানীদের মতে এটি হতে পারে বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। 28 সেপ্টেম্বর গুলশানে ইতালিয়ান নাগরিক তাভেলা সিজার হত্যার কয়েক ঘন্টার মধ্যে আইএস এই হত্যার দায় স্বীকার করেছে বলে তথ্য দিয়ে আলোচনায় আসে সাইট ইন্টেলিজেন্স গ্রুপ। এরপর রংপুরে জাপানি নাগরিক কনিও হুসি হত্যা কিংবা হোসেনি দালানে বোমা হামলার ঘটনার ক্ষেত্রেও ঘটে একই ঘটনা, সাইট কর্তৃক আইএস এর দায় স্বীকার। এই প্রেক্ষাপটে দাবির সপক্ষে প্রমাণ চাইতে কিংবা বিস্তারিত তথ্য জানতে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সাইটের সঙ্গে যোগাযোগ করলেও কোনো সাড়া মেলেনি। সবশেষ বুধবার নতুন এক বার্তার মাধ্যমে সাইট দাবি করে এসব ঘটনার সঙ্গে আইএসের জড়িত থাকার তথ্য প্রমাণ তাদের হাতে আছে। সাইট একটা প্রাইভেট প্রফিট অর্গানাইজেশন, তাদের বিভিন্ন রকমের উদ্দেশ্য থাকতে পারে এক্ষেত্রে, যেগুলো সেখানে অন্য কোনো দেশের বিষয় থাকতে পারে বা অন্য কোনো গোষ্ঠীর বিষয় থাকতে পারে, সো সেগুলো সেই সম্ভাবনাটা রয়ে গেছে। আসলে সাইটের পরিচালক রিটা কার্জের জন্ম ইরাকে হলেও গুপ্তচর বৃত্তির অভিযোগে 1968 সালে তার বাবা সাদ্দাম হোসেনের হাতে গ্রেফতার হলে পরিবারের সঙ্গে রিটা পালিয়ে যান ইসরায়েলে। তেল আবিব বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করেন তিনি। 1997 সাল থেকে বাস করছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। এ সময় গড়ে তোলেন জঙ্গিবাদ পর্যবেক্ষণ বিষয়ক সংস্থা সাইট ইন্টেলিজেন্স গ্রুপ। লাভজনক এই প্রতিষ্ঠানটির কাজই হচ্ছে অর্থের বিনিময়ে বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও সরকারকে জঙ্গিবাদ বিষয়ক তথ্য সরবরাহ করা। সন্ত্রাসবাদের নেচারটা বাংলাদেশে কিরকম, এখানে আসলে কিছু এক্সট্রিমিস্ট গ্রুপ আছে। ইট ইজ নট অ্যাকচুয়ালি দ্য টেররিস্ট গ্রুপ। দ্বিতীয় একটা পক্ষ যারা এটা স্বীকার করছেন এবং তাদের নানা রকম ভূমিকাও বিতর্কিত, সেক্ষেত্রে তো সন্দেহের অবকাশ অবশ্যই রয়েছে যে বাংলাদেশ হয়তো একটা ষড়যন্ত্রের শিকার হতে যাচ্ছে। তবে দুজনেই বলছেন সরকারের উচিত হবে এসব তথ্যকে একেবারে উড়িয়ে না দিয়ে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা। যে সরকারের তরফ থেকে যথেষ্ট সতর্ক হওয়া দরকার ছিল। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক করেছে মন্ত্রিসভা কমিটি। সকালে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সভাপতিত্বে এ বৈঠক হয়। এ সময় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ সহ আরও কয়েকটি মন্ত্রণালয়ের মন্ত্রীরা উপস্থিত ছিলেন। জানা গেছে, বৈঠকে দুই বিদেশি নাগরিক হত্যাকাণ্ড সহ দেশের বিভিন্ন চাঞ্চল্যকর হত্যাকাণ্ড এবং হোসেনি দালানে বোমা হামলা বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে আমির হোসেন আমু বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তৎপর রয়েছে, গোয়েন্দা নজরদারিও অব্যাহত আছে। নির্বাচনকে কেন্দ্র করে যে ধরনের কার্যক্রম শুরু হয়েছিল, তাই বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে বিভিন্ন সময় সেগুলি সংগঠিত হচ্ছে বলে মনে করছি, এবং সেই সংগঠিত ব্যাপারগুলি 2014 সাল থেকে যেমনিভাবে আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী দমন করতে সক্ষম হচ্ছেন, ঠিক আজকেও ঠিক তেমনিভাবে সেই পর্যায়ে আমরা রয়েছি। সন্ত্রাসী জঙ্গি এবং যারা জঙ্গি কার্যক্রমে অর্থ যোগান দেন তাদেরকে ছাড় দেওয়া হচ্ছে না, হবে না। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিদেশি নাগরিক হত্যা আর তাজিয়া মিছিলে বোমা হামলার পেছনে কারা জড়িত ছিল তা বেরিয়ে আসছে। তিনি বলেন, বোমাবাজি আর মানুষ হত্যা করে দেশের উন্নয়ন বন্ধ করা যাবে না। সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা ওয়াসার নতুন একটি পানি শোধনাগার প্রকল্পের কাজ উদ্বোধন করে তিনি কথা বলেন। এ সময় সব ধরনের নাশকতা রুখে দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
ঢাকা মহানগরীর মানুষের জন্য সুপেয় পানির চাহিদা মেটাতে মুন্সিগঞ্জের পদ্মা নদীতে স্থাপন করা হচ্ছে নতুন পানি শোধনাগার। এটি নির্মাণ হলে প্রতিদিন ৪৫ কোটি লিটার বিশুদ্ধ পানি পাবে ঢাকা ওয়াসা। বর্তমানে ঢাকায় পানির চাহিদার ৬০% পূরণ হয় ভূগর্ভস্থ পানি থেকে। আগামী ৫ বছরের মধ্যে নদী ও জলাধারের পানির ব্যবহার বাড়িয়ে ভূগর্ভস্থ পানির চাহিদা ৩০% নামিয়ে আনতে কাজ করছে ওয়াসা। প্রকল্পটি উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সরকার যখন দেশের উন্নয়ন করছে, মানুষের জন্য কাজ করছে, তখন এক শ্রেণীর মানুষ তা পছন্দ করছে না, আর তারাই দেশে নাশকতা করছে। দেশের ভিতরে মানুষ পুড়িয়ে যখন দেখলো যে না সরকারের কোনো উৎখাত করা যাচ্ছে না, এখন বিদেশিদের পরিকল্পিতভাবে হত্যা করে দেশে একটা অশান্ত পরিবেশ সৃষ্টি করার চেষ্টা। আমাদের দেশে একটা ধর্মীয় পরিবেশ সবসময়, আমরা বলি যে ধর্ম যার যার উৎসব সবার। ইমামবাড়ায় যে বোমা হামলা, কারা আহত, কে মারা গেছে? যে ছেলেটা মারা গেছে সে কিন্তু শিয়া না, সে কিন্তু সুন্নি। তাহলে এই হামলাটার কি অর্থ থাকতে পারে? কেন করা হলো? কারা করলো? এটা তো ধীরে ধীরে মানুষের কাছে স্পষ্ট হয়েই যাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, দেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা সফল হবে না। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। আমি এটাই বলতে চাই, ওই দুটো বোমা মেরে বাংলাদেশের উন্নয়নের গতিধারা বন্ধ করা যাবে না। যারা এই চিন্তা করছেন তারা ভুল করছেন। আজকে আমরা অন্যায়কে কখনো প্রশ্রয় দেই না, অন্যকে প্রশ্রয় দেব না, এটাই হচ্ছে মূল কথা। প্রধানমন্ত্রী দৃঢ়তার সঙ্গে বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের ঠাঁই হবে না বাংলাদেশে। দেই না, অন্যকে প্রশ্রয়। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। বিদেশি নাগরিক হত্যার সঙ্গে বিএনপি নেতাদের জড়িয়ে সরকার প্রকৃত অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে বলে দাবি করেছে বিএনপি। বিকেলে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা এ দাবি করেন। এ সময় তারা বলেন, বিএনপি হত্যার রাজনীতি করে না, তবে কেউ ব্যক্তিগতভাবে হত্যার সঙ্গে জড়িত থাকলে তার দায় বিএনপি নেবে না। সে দুজন বিদেশি খুনের ঘটনার সাথে শুরু থেকেই সরকারের তরফ থেকে তার রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি ইঙ্গিত দেওয়া হচ্ছিল। বিএনপি ঢাকা মহানগর নেতা আব্দুল কাইয়ুম ও হাবিবুন নবী খান সোহেলকে জড়িয়ে যে প্রপাগান্ডা করা হচ্ছে, তাতে প্রকৃত অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে চলে যাবে বলে আমরা আশঙ্কা করছি, এবং হত্যাকাণ্ডের মোটিভ ও খুনিদের বিচার করা সম্ভব হবে না বলেও আমরা আশঙ্কা প্রকাশ করছি। আমাদের সরকার প্রধান বিদেশে বসেই বলে দিলেন এই ঘটনার সঙ্গে বিএনপি জড়িত। তার সেই কথা প্রমাণ করার জন্য বিএনপিকে কিভাবে সম্পৃক্ত করা যায়, বিভিন্ন হত্যা এবং সন্ত্রাসের সঙ্গে বিএনপিকে জড়ানোর চেষ্টা চলছে। এটা যে পর্যন্ত তদন্তে প্রমাণিত না হয়, তার আগ পর্যন্ত কারো কথা বলা তদন্ত এবং বিচারকে প্রভাবিত করার নামান্তর। বিএনপি একটি গণতান্ত্রিক জাতীয়তাবাদী দল, এই দল হত্যার রাজনীতি করে না। কাজে কেউ হত্যা করলে, ব্যক্তিগত দায়িত্বে কেউ করলে সেই দায়িত্ব তাকে নিতে হবে। বিএনপি কোনো হত্যার দায়িত্ব নেবে না। বর্তমান ক্ষমতাসীন সরকার সন্ত্রাস বলে নিজেদের ফাঁদে নিজেরা পড়ছে। বর্তমান সরকার কাচের ঘরে বাস করছেন, যে কোনো সময় ওই কাচের ঘর টুকরো টুকরো হবে। দেখছেন রাত 11টার সময়। একদিন দুদিন নয়, বেঁচে থাকো আজীবন, বেঁচে থাকো সোনামণি, বেঁচে থাকো জাদুমণি। আজ নয় কাল নয়, বেঁচে থাকো আজীবন, বেঁচে থাকো টুনটুনি, বেঁচে থাকো ঝুনঝুনি, বেঁচে থাকো সোনামণি। সবার সাথে আজীবন 1 পয়সা প্রতি সেকেন্ড। এবার তোমার ফোন বেঁচে থাকবে আজীবন। এয়ারটেল, দেশের সেরা স্মার্টফোন নেটওয়ার্ক। রাজধানীর মতিঝিলে ঘরোয়া রেস্টুরেন্টের মালিকের বিরুদ্ধে তার এক কর্মচারীকে গুলি করে ও পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। 16 বছর বয়সী রিয়াদ নামে নিহত ওই কর্মচারীর পরিবার এমন অভিযোগ করেছে, কিন্তু ঘটনাকে ধামাচাপা দিতে ভিন্ন গল্প তৈরি করেছে ঘাতক ও তার সহযোগীরা। গত রাতের এই ঘটনাকে কেন্দ্র করে দুপুরে ওয়ারী থানায় মামলা করেছে নিহত স্বজনরা। এদিকে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে 2 জনকে আটক করেছে পুলিশ। গত 3.5 বছর ধরে রাজধানীর মতিঝিল এলাকার একটি রেস্টুরেন্টে কর্মচারীর কাজ করত 16 বছর বয়সী রিয়াদ। অন্যান্য আনুষঙ্গিক সুযোগ সুবিধা ছাড়াই মাত্র 4000 টাকা বেতনে কাজ করত চাঁদপুরের এই কিশোর।
কিন্তু বেশ কিছুদিন আগ থেকে রিয়াদের বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ করেন তারই সহকর্মীরা। পরে কিশোর রিয়াদের বিরুদ্ধে একই সাথে যোগ হয় টাকা চুরির অভিযোগও। সমস্যা সমাধানে একমাত্র বড় ভাই এসে দেখেন ভাইকে বেঁধে রাখা হয়েছে। আর এই ঘটনার রেশ ধরেই মঙ্গলবার রাতে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন রিয়াদের বড় ভাই। খালতো ভাই ডিউটি করতেছে আর আমার ছোট ভাইরে বাইন্ধে রাখছে। এরপর মহাজন আসলো 12:30টার দিকে, আয়সা পিস্তল উপরে উঠলো, উপরে উঠতে আর ছাড়াই না আর কি, মানে পিছে হাত বাঁধা, এমনকি ওরে নামাই আনছে সব স্টাফে ওই কালো পাজারো গাড়ি আছে, ওই পাজারো গাড়িতে উঠেছে। ঘটনার শেষ এখানেই নয়। মঙ্গলবার রাতের এই হত্যাকাণ্ডের ঘটনাকে আড়াল করতে ছিনতাইয়ের ঘটনা সাজিয়েছেন রেস্টুরেন্টের মালিক সোহেল। এ নিয়ে রাতে তদন্তের দায়িত্ব মতিঝিল থানায় থাকলেও পরে ঘটনার সূত্রপাতে ওয়ারি থানায় স্থানান্তর করা হয়। শাপলা চত্বর ওভার ব্রিজের কাছাকাছি ওটা বলতেছে জসিম, ওখানে নাকি সিএনজি পথরোধ করে তারপর গুলি করছে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে রেস্টুরেন্টের মালিক সোহেলকে আসামি করে মামলা দায়ের করেছেন নিহতের ভাই। ঘটনা মূল রহস্য উদ্ঘাটিত হবে, সেই লাইনগুলি আমরা অটোমেটিক্যালি সেই লাইন মোতাবেক আমরা কাজ করে যাচ্ছি এবং আশা করি আমরা শিগগিরই কারা ঘটনা ঘটেছে সেই রহস্য উদ্ঘাটন করতে পারবো। হত্যাকাণ্ডের এই ঘটনার সময় পার্শ্ববর্তী সিসি ক্যামেরায় ধারণকৃত ফুটেজ দেখে আসামিদের গ্রেফতারে কাজ শুরু হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। সাইফুল ইসলাম জুয়েল, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরও থাকছে। নেপালের প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বিদ্যা দেবী ভান্ডারী। সমৃদ্ধ নেপাল গড়তে কাজ করার অঙ্গীকার। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। বছরের প্রথম দিন সারা দেশে 4.5 কোটি শিক্ষার্থীর মাঝে 33 কোটিরও বেশি বই পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এরই মধ্যে 70% বই ছাপানোর কাজ শেষ হয়েছে বলেও জানান তিনি। সকালে ঢাকার মাতুয়াইলে কয়েকটি ছাপাখানা পরিদর্শন শেষে মন্ত্রী একথা জানান। এভাবেই অবিরাম কাজ করে চলেছেন ছাপাখানার কারিগররা। কারণ প্রাথমিক ও মাধ্যমিক মিলিয়ে দেশের প্রায় 4.5 কোটি শিক্ষার্থীর কাছে যথাসময়ে বই পৌঁছে দেওয়ার দায়িত্ব যে তাদের কাঁধেই। তাই দিনরাত কাজ করছেন কাগজ ছাপানোর শিল্পীরা। এখন কাজ করতেছি আপনার টুয়ের বই, কাজ শুরু করছি 1-1.5 মাস হয়েছে। সকাল 8টায় থেকে ধরি, রাত দেখা যায় যে রাত 2টা, কতদিন তো 24 ঘন্টায় ডিউটি হয়। এরই মধ্যে মাদ্রাসা আর মাধ্যমিকের প্রায় 70% বই ছাপার কাজ শেষ। এখন চলছে প্রাথমিকের বই ছাপার কাজ। মাধ্যমিক, মাদ্রাসা বোর্ড, ইত্যাদি বোর্ড এটা শেষ করছি। এখন আমাদের প্রাইমারি বইটা শেষ করব ডিসেম্বরের আগে। বছরের প্রথম দিন নতুন বই শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দিতে এবং কাজের অগ্রগতি দেখতে বুধবার রাজধানীর কয়েকটি ছাপাখানা পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, এবছর প্রায় 33.5 কোটি বই প্রথম থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দেওয়া হবে। এই বছর আমাদের যে বই ছাপতে হবে 33 কোটি 39 লক্ষ 61,724টি। এইবার যে শিক্ষার্থীরা যারা বই পাবে সংখ্যা হচ্ছে 4 কোটি 44 লক্ষ 16,728 জন। যে প্রক্রিয়া আমাদের কাজ চলতেছে, আমরা আপনাদেরকে এটা নিশ্চিত করতে পারি যে আমাদের বই যথাসময়ে ছাপা হবে, যথাসময়ে আমরা পৌঁছাতে পারবো। শিক্ষার্থীদের হাতে নির্ভুল পাঠ্যপুস্তক তুলে দিতে শিক্ষা মন্ত্রণালয়ের নেতৃত্বে 6টি কমিটি কাজ করছেন বলেও জানান শিক্ষামন্ত্রী। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। মংলার পশুর নদীতে 510 মেট্রিক টন কয়লা নিয়ে ডুবে যাওয়া এমভি জিয়ারাজ নামের কার্গো জাহাজটি উদ্ধারে এখনও তৎপরতা শুরু হয়নি। এদিকে এই ঘটনায় জাহাজ মালিকের বিরুদ্ধে মামলা করেছে বন বিভাগ। আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম। মঙ্গলবার রাত 8টার দিকে মংলার জয়মনি এলাকায় নদীতে থাকা বয়ের সাথে ধাক্কা লেগে তলদেশ ফেটে পশুর নদীতে ডুবে যায় এমভি জিয়ারাজ নামে কয়লাবাহী একটি কার্গো। কার্গো ওদিকে চালাই আসতেছে, গলই পানির ভিতরে মানে ডুব নদীতে কুলে নিয়ে আসতে পারে না, ওই তো ওই ডুবে গেছে। এর ভিতর 8-10 জন লোক ছিল, 10 জন লোক নদীতে লাফাই পড়ছে। যে সময় তলা যায় সে সময় ওরা চিল্লাফাল্লা করা শুনে আমরা নৌকো নিয়ে যাইয়ে ওদের উদ্ধার করেছি। দুর্ঘটনা কবলিত কার্গোর কর্মচারীরা জানান, মংলার হারবাড়িয়া থেকে 510 মেট্রিক টন কয়লা নিয়ে যশোরের নপাড়ায় যাচ্ছিল কার্গোটি। বয় বান্ধার পরে সংগ্রাম একটা জাহাজকে বলছে তোমরা আমাদের গায়ে ধরছো, বয় হালাত দাও। ওরা বয় হালাত না দেওয়াতে আমরা যখন বয় হালাত দেয় তখন আমার হালাত ছিঁড়ে গেছে। ইঞ্জিনে কন্ট্রোল করে ইঞ্জিন স্টার্ট দিয়েও জাহাজ ফিরে আনতে পারিনি। পশু নদীতে আসলে পরে জাহাজটা আস্তে আস্তে আনিরা ডেবে যায়। এ ঘটনার পর কার্গো মালিক পক্ষের 2 জনকে আসামি করে মংলা থানায় মামলা দায়ের করেছে বন বিভাগ।
মামলায় বন বিভাগের পক্ষ থেকে 5 কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। এই অ্যাক্সিডেন্টটা হলো, এই তথ্যগুলো আমরা দেখব। এরপর এখানে যে কয়লাগুলো আছে, এই কয়লার উৎস কোথায়, কোথা থেকে এসছে এবং এটা কি জাতীয় কয়লা, এবং এই কয়লার মধ্যে যে ইনগ্রেডিয়েন্টগুলো আছে এগুলো আমার স্যালাইন ওয়াটারের সাথে রিঅ্যাকশন করে কি ধরনের ক্ষতি করবে, এটাও আমরা এখন ক্ষতি দেখছি। এদিকে এখনো শুরু হয়নি দুর্ঘটনা কবলিত কার্গোটির উদ্ধার তৎপরতা। মালিকের সাথেও আমি মোবাইলে কথা বলতে চেষ্টা করছি, কিন্তু পারি নাই। তবে মাস্টার বলছে যে আজকের মধ্যে যাদের মাল তারা খালাস করার ব্যবস্থা করতে পারে আর কি। 2014 সালের 9 ডিসেম্বর সুন্দরবনের শ্যালা নদীতে ট্যাঙ্কার ডুবির ঘটনার পর গত 11 মাসে সার ও কয়লাবাহী কার্গো ডুবির ঘটনা ঘটেছে। জয়মনি থেকে তরিকুল ইসলাম, সময় সংবাদ, মংলা। বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থাকে বহির্বিশ্বে প্রশ্নবিদ্ধ করতে দেশে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে সিডাপ মিলনায়তনে এক সেমিনারে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, দরিদ্রতা শূন্যের কোঠায় নিয়ে আসতে দীর্ঘমেয়াদী নীতি নিয়ে কাজ করছে সরকার। মাননীয় প্রধানমন্ত্রী যে পুরস্কার প্রাপ্তি, তিনি এটা বাংলাদেশের মানুষের জানেন, এটা তো বাংলাদেশের অর্জন। এই যে বিরাট যে প্রাপ্তি আমাদের, এই প্রাপ্তিকে ম্লান করে দেওয়ার জন্য কত রকম ষড়যন্ত্র হচ্ছে। আজকে বাংলাদেশের পরিস্থিতিকে ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে, বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থাকে আজকে প্রশ্নবিদ্ধ করার জন্য, বিদেশিদের কাছে প্রশ্নবিদ্ধ করার জন্য আজকে ষড়যন্ত্র হচ্ছে। তার মাঝখানেও কিন্তু ইনশাল্লাহ আমরা সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা এগিয়ে যাচ্ছি এবং আমরা এগিয়ে যাব। ইতিমধ্যেই আমরা মধ্যমায়ের দেশে উন্নত হওয়ার স্বপ্ন দেখছি এবং এই স্বপ্ন পূরণের জন্য আমাদের অবশ্যই দারিদ্র্য বিমোচন এবং সকল মানুষের জন্য সকল সময়ে পর্যাপ্ত নিরাপদ খাদ্য প্রাপ্তির নিশ্চয়তা প্রদান অপরিহার্য। আমরা কিন্তু স্বপ্ন দেখছি 2041 সালের দিকে যাওয়ার আমরা স্বপ্ন দেখছি। 21 সালের যে মধ্যমায়ের দেশের স্বপ্ন, সেই স্বপ্ন আমাদের 18 সালে আমরা পূরণ হওয়ার আমরা স্বপ্ন দেখছি। সড়ক ব্যবহারে ভিআইপিদের নিয়ম ভাঙার মানসিকতার পরিবর্তন না হলে সাধারণ মানুষ এ খাতে উন্নয়নের সুফল ভোগ করতে পারবে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সিডাপ মিলনায়তনে এক কর্মশালায় বক্তব্য দেন তিনি। এ সময় সংশোধিত এসটিপির খসড়া উপস্থাপন করে জাইকার একটি প্রতিনিধি দল। এতে রাজধানীকে ঘিরে 3টি রিং রোড, 2টি বিআরটি ও 5টি এমআরটি লাইন নির্মাণের পরিকল্পনা উপস্থাপন করা হয়। সংশোধিত এসটিপির খসড়া পরীক্ষা নিরীক্ষা শেষে আগামী ডিসেম্বরে মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে বলেও জানান সড়ক পরিবহন মন্ত্রী। আশা করি আমাদের বিজয়ের মাসে রিভাইজড এসটিপি ক্যাবিনেট অনুমোদন করবে। ভিআইপিরা যদি রাস্তা শৃঙ্খলা মানে, তাহলে সাধারণ মানুষ শৃঙ্খলা মানতে বাধ্য। শুধু এমআরটি, বিআরটি, পদ্মা সেতু এসব করে সমাধান হবে না যতক্ষণ না মানসিকতা পরিবর্তন না ঘটে। পাবনায় খ্রিস্টান ধর্মযাজক লুক সরকার হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি জেএমবির আঞ্চলিক কমান্ডার রাকিবুল হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে জেলার টাবুনিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, হত্যা চেষ্টা মামলার অন্য আসামিদের দেওয়া তথ্য অনুযায়ী পাবনা সদর থানা পুলিশ ও ডিবি পুলিশ বেশ কিছুদিন ধরেই রাকিবকে গ্রেফতারের চেষ্টা করছিল। এরই ধারাবাহিকতায় সকালে সদর উপজেলার টাবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এই মামলায় আগে জেএমবির আরও 5 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এর আগে গত 5 অক্টোবর 3 যুবক ঈশ্বরদী ফেইথ বাইবেল চার্চের যাজক লুক সরকারকে তার নিজ বাসায় গলা কেটে হত্যার চেষ্টা করে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম নারী পাইলট হলেন ক্যাপ্টেন নাজিয়া নুসরাত ও ক্যাপ্টেন শাহরিনা বিনতে আনোয়ার। ঢাকা সেনানিবাসে আর্মি এভিয়েশন গ্রুপে একক উড্ডয়নের মাধ্যমে প্রশিক্ষণ সমাপনীর মধ্য দিয়ে তারা এই সম্মান অর্জন করেন। রাশেদ বাপ্পি রিপোর্ট। অসীম আকাশকে নিজ হাতের মুঠোয় পুরে নেন একজন পাইলট। তবে এভাবে পাখির মতো ভেসে চলে আকাশে প্রথম কর্তৃত্ব প্রতিষ্ঠা করলেন বাংলাদেশ সেনাবাহিনীর 2 নারী পাইলট, ক্যাপ্টেন নাজিয়া ও ক্যাপ্টেন শাহরিনা। 2014 সালের 16 নভেম্বর আর্মি এভিয়েশন বেসিক কোর্স 9-এ প্রথম নারী হিসেবে যোগদান করেন। উড্ডয়ন দক্ষতা প্রমাণ করতে এবছরের 18 জুন প্রথম একক মিশন সম্পন্ন করেন তারা। বুধবার উড্ডয়নের মাধ্যমে আনুষ্ঠানিক প্রশিক্ষণ সমাপনী হয় তাদের। সফল উড্ডয়ন শেষে 2 নারী বৈমানিক উচ্ছ্বাস প্রকাশ করেন। নারী হিসেবে এই কাজ করতে পেরে আমি অনেক গর্বিত। আমি জানি যে এর মাধ্যমে আমাদের দেশের আরো অনেক মেয়েরাই অনেক ইন্সপায়ারেশন পাবে।
আমি চাই যে তারা যেন এরকম আরও অনেক পেশা বেছে নেয় যেটাতে তারা চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারবে। যে ক্ষেত্রগুলো ইভেন ছেলেরা পারেনি সে ক্ষেত্রগুলো আমরা দেখিয়ে দিতে চাই যে আমরাও পারি, এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা হয়তো আপনাদের ছেলেদের থেকেও ভালো করতে পারি। সেটা হয়তো আজকে আমরা শুধু দেখিয়েই দিইনি, পরবর্তীতে এই মেয়েগুলো এসে সেই সফলতার স্বাক্ষর রেখে যাবে। পুরুষের পাশাপাশি নারী বৈমানিক তৈরি করতে পারায় গর্বিত প্রশিক্ষক। ট্রেনিংটা যখন পুরোপুরি 120 ঘন্টা শেষ হবে তখন তারা পুরোপুরি বৈমানিক হিসেবে আমাদের আশেপাশেই থাকবে, এবং আর কয়েকদিন পরেই দেখবেন যে তারা হয়তো আপনাদের সাহায্যে, দেশের সাহায্যে বিভিন্ন প্রয়োজনে হেলিকপ্টার অথবা বিমান নিয়ে বিভিন্ন জায়গায় উড়ে বেড়াচ্ছে। আর্মি এভিয়েশন করে প্রথম 2 নারী পাইলটের যোগদান দেশের সকল নারীর অনুপ্রেরণার উৎস হবে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। নেপালের প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বিদ্যা দেবী ভান্ডারী। নারী অধিকার নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা নেপালের সংযুক্ত কমিউনিস্ট পার্টির এই নেতাকে আজ রাষ্ট্রপতি নির্বাচিত করে দেশটির পার্লামেন্ট। পার্লামেন্টে আয়োজিত ভোটাভুটিতে সর্বোচ্চ 327 ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন বিদ্যা দেবী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কুল বাহাদুর গুরুং পেয়েছেন 214 ভোট। নেপালের রাজতন্ত্র উচ্ছেদের পর দ্বিতীয় প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন বিদ্যা দেবী। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর নতুন সংবিধান সমুন্নত রেখে দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি একটি সমৃদ্ধ নেপাল গড়তে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন তিনি। এর আগে রামবরণ যাদব গত 7 বছর ধরে দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। বিদ্যা দেবী ভান্ডারী প্রয়াত কমিউনিস্ট নেতা মদন ভান্ডারীর স্ত্রী। টানা তৃতীয়বারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া কাপের আসর। সিঙ্গাপুরে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসএসসি সভা শেষে রাতে দেশে ফিরে কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। 24 ফেব্রুয়ারি থেকে 6 মার্চ টুর্নামেন্টের সম্ভাব্য সূচি নির্ধারণ করা হয়েছে। ইন্ডিয়া কিছু বলার আগে আসলে পাকিস্তান ওখানে একটা প্রস্তাবনা এনে দেয় যে এটা বাংলাদেশে হওয়া উচিত। আমরা মনে করি ওর পিছনে মেজর কারণটা ছিল যে যেহেতু একটা দেশ আমাদের এখানে আসেনি খেলতে, এটা ওরাও আমাদের সাথে বুঝতে মানে এক মত সমব্যথী যে এটা হওয়া উচিত ছিল বাংলাদেশে। এটা কম্পেনসেট করা যায় কিভাবে তারা মনে করেছে যে তাহলে বাংলাদেশে যদি খেলাটা হয় তাহলে আমাদের যে ফিনান্সিয়াল যদি কোনো লস হয়ে থাকে সেটা একটা রিকভার করার সুযোগ আছে। সেকেন্ডলি আরেকটা আছে একটা মেসেজ যাওয়া যে আমরা সব একসাথে আছি। সো এই ছিল মূল বিষয়, এবং এটা প্রস্তাব করার পর প্রত্যেকটা দেশ ইনস্ট্যান্টলি ইনক্লুডিং ইন্ডিয়া যা যা ছিল সকলে এটা সাপোর্ট করেছে। এখন যেটা ঠিক হয়েছে যে এশিয়া কাপটা বাংলাদেশই হবে। রাত 11টার সময়ে পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বিদেশি নাগরিক হত্যায় ফের আইএস সংশ্লিষ্টতার দাবি সাইট ইন্টেলিজেন্সের। নাকচ করে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন বিএনপি নেতা কাইয়ুম সহ জড়িত কয়েকজন। লাভজনক প্রতিষ্ঠান হওয়ায় সাইট ইন্টেলিজেন্সের দেশি বিদেশি স্বার্থের যোগসূত্র থাকতে পারে, নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান বিসের পর্যবেক্ষণ। দেশে শান্তি নষ্ট করতে বিএনপি জামায়াত বিদেশি নাগরিক হত্যা বোমা হামলার মতো ঘটনা ঘটাচ্ছে মন্তব্য প্রধানমন্ত্রীর। নাশকতা রুখতে দেশবাসীর প্রতি আহ্বান। বিদেশি নাগরিক হত্যার সঙ্গে বিএনপি নেতাদের জড়িয়ে প্রকৃত অপরাধীদের আড়ালের চেষ্টা করছে সরকার, অভিযোগ বিএনপির। কারো ব্যক্তিগত অপরাধের দায় না নেয়ার ঘোষণা। এবং নতুন বছরের প্রথম দিনে প্রায় 4.5 কোটি শিক্ষার্থীর হাতে 33 কোটির বেশি বই তুলে দেওয়া হবে জানালেন শিক্ষামন্ত্রী। ছাপার কাজ শেষ পর্যায়ে। এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের।